मीरगंजे आज मेघनार बिये। मेघनार बाबा शेठ रायचांद खूब भय भय छिलो। ओनार बंधु राघव गुप्ता रायचंदेर बाड़ीते आसे। अरे रायचंद, ए केमन बिये होच्छे? केमन सब निश्चुप, कोनो जाकजमक नेই? কি বলি ভাই, এই গ্রামে হাত কাটা ডাইনির প্রকোপ আছে। হাত কাটা ডাইনি? বিগত কয়েক বছর ধরে যখনই এই গ্রামে কোনো মেয়ের বিয়ে হয়, ডাইনিটা আসে আর সেই মেয়ের হাত কেটে নিয়ে চলে যায়। ও বুঝলাম বুঝলাম, এই ব্যাপার। তাই তোমরা সবাই গ্রামের লোক এত ভয় ভয় থাকো। চিন্তা করো না, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি ভূতের অনেক কেস হ্যান্ডেল করেছি। তখনই হঠাৎ মেঘনা ছুটতে ছুটতে আসে। তুমি এত ঘাবড়ে আছো কেন? বাবা বাবা তাড়াতাড়ি চলো, ডাইনিটা পা দিয়ে আমাদের টমির গলাটা টিপে ধরেছে। রায়চাঁদ, মেঘনা আর মিস্টার গুপ্তা দৌড়িয়ে যায়, কিন্তু ততক্ষণে ডাইনি টমিকে মেরে চলে গেছে। তিনজন দেখে দূরের একটা বাড়িতে ডাইনিটা ঢুকছে, কিন্তু সেখানে ডাইনিটাকে এক ঝলক দেখা যায়। রায়চন্দ আর গুপ্তা ওই বাড়িতে যায়, কিন্তু ডাইনিটা ওই বাড়ির সবাইকে মেরে চলে গেছে। ততক্ষণে ঘরের মেঝেতে সবার লাশ পড়েছিল। হাত কাটা ডাইনি তখন রায়চন্দ আর গুপ্তার সামনে এলো। मीरगंजे शयतानरा, आय तोरा এই গ্রামে যে মেয়ের বিয়ে হবে তাকে নিজের হাতের বলি দিতে হবে। আজ আজ তোমার মেয়ের দিন রায়চাঁদ। কিন্তু কিন্তু কেন? তখন ডাইনিটা অদৃশ্য হয়ে যায় আর বাইরে থেকে মেঘনার চিৎকার শোনা যায়, বাবা বাবা বাঁচাও বাবা। রায়চন্দ আর গুপ্তা তাড়াতাড়ি দৌড়ে বাইরে আসে, কিন্তু মেঘনার কাছে যাওয়ার আগেই ডাইনি মেঘনার দুটো হাত কেটে নিয়ে চলে যায়। রায়চন্দ কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে, শয়তানি ডাইনি আমার মেয়ের হাত দুটো নিয়ে চলে গেল। কোনো গ্রামবাসী বাঁচাতে এলো না। ভগবান, তুমি কি করলে? তখনই গুপ্তা মাটিতে পড়ে থাকা একটা ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায়। রায়চাঁদ, রায়চাঁদ ভেঙে পড়ো না। দেখো, এটা মনে হচ্ছে ডাইনির কাপড়ের কোনো অংশ কিছু জিনিসের সাথে আটকে গিয়ে এটা ছিঁড়ে গেছে। তাতে কি হয়েছে? রায়চাঁদ, যদি কোনো ডাইনির কাপড়ের সাথে হনুমানের মূর্তি জড়িয়ে রাখো তাহলে তাকে বশ করা যাবে। তুমি বাড়ি থেকে হনুমানের একটা ছোট্ট মূর্তি নিয়ে এসো। হতে পারে মেঘনার হাত আমরা ফেরত পেয়ে যাব। যেই মিস্টার গুপ্তা ওই কাপড়ের মধ্যে হনুমানের মূর্তি জড়িয়ে দেয়, ডাইনির কান্না শুনতে পাওয়া যায়। ওই মূর্তি থেকে আমার কাপড়টা বার কর, কর বলছি। আমি মূর্তি থেকে কাপড় বার করব যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি জানতে চাস? তুমি ওই মেয়েদের হাত কাটো কেন যাদের বিয়ে হওয়ার থাকে? অনেক বছর আগের কথা। আমার বাবা গ্রামের জমিদারের ঋণ শোধ করতে পারেননি, তাই আমার বিয়ের দিন জমিদার আমার বাবাকে মেরে ফেলে আর আমার হাত দুটো কেটে নিয়ে যায়। কোনো গ্রামবাসী আমাকে আর আমার বাবাকে বাঁচায়নি। হাত কাটার জন্য আমি আত্মহত্যা করি। তারপর থেকে আমি এই গ্রামের লোকেদের ওপর প্রতিশোধ নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যা হয়েছে আমি তার জন্য দুঃখিত। আমরা এই জমিদারকে ফাঁসি দেওয়াবই, কিন্তু কিন্তু তুমি এই লোকেদের অত্যাচার করা বন্ধ করো। কেউ তোমার ক্ষতি করেছে বলে তুমিও কারোর ক্ষতি করবে? এইভাবে তো পৃথিবীটাই নরক হয়ে যাবে। রায়চাঁদের কথা শুনে ডাইনি একটু নরম হয়। আমি সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়ের হাত ফেরত দিয়ে দাও। ডাইনি মেঘনার হাত ঠিক করে দেয়।
গ্রামবাসীরা মিলে জমিদারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর ডাইনিটা চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে যায়। এটা রাঘবের গল্প। রাঘব তার বাবা ও মায়ের সাথে পুনেতে থাকতো। আরে বাবু, টিফিনটা তো নিয়ে যা। রাঘব নিজের পরিবারের সঙ্গে সুখেই ছিল। কংগ্রাচুলেশন রাঘব, তোমার প্রমোশন হয়েছে আর তোমায় মুম্বাইয়ের হেড অফিসে জয়েন করতে হবে। রাঘবের আনন্দ হলো, সাথে খারাপও লাগছিল। একদিকে ছিল প্রমোশনের আনন্দ, অন্যদিকে পরিবার ছেড়ে মুম্বাই যাওয়ার দুঃখ। এ তো খুব ভালো কথা যে তোমায় মুম্বাই শিফট করতে হবে। এমনিতে তো মুম্বাই পুনের থেকে অনেক ভালো আর অনেক ডেভেলপও, সে তো ঠিকই, কিন্তু পুনেতে তোমরা আছো, মুম্বাইতে আমার কে আছে মা? মুম্বাইতে তোর স্বপ্ন আছে, তোর ড্রিম। আর তুই কি ম্যানেজার হতে চাস না বল? আর ওখানে গিয়ে তো কাউকে খুঁজেও পেয়ে যেতে পারিস। ওহ মা, তুমি না সত্যি পারো। মুম্বাইতে রাঘবকে একা যেতে হচ্ছিল, এই জন্য ওর বাবা মায়ের মনে দুঃখও ছিল, কিন্তু তারা খুশিও ছিলেন যে সেখানে তাদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। 1 মাস পর রাঘব মুম্বাই এলো। সে প্রথমে নিজের কোম্পানিতে গেল, তারপর এক এজেন্টের অফিসে। এই ফ্ল্যাটটা হলো আপনার অফিসের পাশেই। এখন তো ওখানে কেউ থাকে না, তবে শিগগিরই 2-3 জন চলে আসবে। ফ্ল্যাট ফুললি ফার্নিশড, 2 BHK। তাহলে চলুন দেখে আসি। রাঘব এজেন্টের সাথে ফ্ল্যাট দেখতে গেল। ফ্ল্যাটটা বেশ বড় ছিল, আর সেখানে টিভি, ফ্রিজ, এসি অলরেডি সব ছিল। দাদা, এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে পার মান্থ 10,000 টাকা রেন্ট দিতে হবে। 10,000 টাকা আমার বাজেট থেকে অনেক বেশি, তবে এই ফ্ল্যাটটা ভালো, সেই জন্য এটা ঠিক আছে, আমি নিলাম। রাঘব এজেন্টকে টাকা দিয়ে দিল, আর এজেন্ট রাঘবকে চাবিও দিয়ে দিল। এরপরে রাঘব নিজের অল্প স্বল্প জিনিস নিয়ে ফ্ল্যাটে চলে এলো। জিনিসপত্র জায়গা মতো রাখলো। এইবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। রাঘব ফোন করে খাবার অর্ডার করলো। একটু পরে রাঘব ডেলিভারি বয়ের থেকে খাবার নিয়ে নিল। এখন তো আমার দারুণ মজা, এত বড় ঘর, তাতে আমি একা, আর খাওয়ার জন্য এই বিরিয়ানি, বাহ বাহ বাহ। রাঘব খেতে শুরু করলো, তখনই তার মায়ের ফোন এলো। হ্যাঁ মা, এখানে একটা ফ্ল্যাট পেয়েছি, অনেক বড়, 2 BHK। এখন রুমমেট নেই, তবে এর মধ্যেই চলে আসবে, আর আমার অফিসের খুব কাছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। আচ্ছা ওমা, কালকে ফোন করব, এখন রাখছি, বাই। রাঘব আবার খাবার খেতে শুরু করলো। খাবার পরে রাঘব বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। ভালোই ঘুম এসেছিল তার, কিন্তু হঠাৎ একটা পচা মাংসের গন্ধ ওর নাকে আসতে লাগলো। এটা কিসের গন্ধ? আমি তো ময়লা বাইরে ফেলে দিয়েছিলাম। রাঘব এদিক ওদিক দেখছিল, তখনই সে দেখল হয়তো ওই গন্ধটা ওই ডাস্টবিন থেকেই আসছে। এবার আমি একটু রুম ফ্রেশনার দিয়ে দিই আর জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি। এরপর রাঘব রুম ফ্রেশনার স্প্রে করে জানলা বন্ধ করে দিয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু এরপরেও দুর্গন্ধ কম হলো না। এরপর কিছুদিন যাবৎ সেই দুর্গন্ধ আসতেই থাকলো, কিন্তু রাঘব সেটা পাত্তা দিল না। এরপর এক রাতে রাঘব ঘুমাচ্ছিল, হঠাৎ সে কোনো মহিলার চিৎকার শুনতে পেল। রাঘব, রাঘব, আমায় সাহায্য করো, হেল্প মি, প্লিজ হেল্প। রাঘব ভয় পেয়ে উঠে পড়ল, তার সারা শরীর ঘামে ভিজে গেছিল। এটা কি স্বপ্ন ছিল? রাঘব অনেকক্ষণ জেগে রইল, তারপর আবার ঘুমিয়ে পড়ল। হেল্প, প্লিজ হেল্প। এরপর মাঝে মাঝেই রাঘব এই স্বপ্ন দেখত, আর সে ভয় পেয়ে উঠে পড়ত। আমার সাথে এসব কি হচ্ছে? ওই মহিলা কে? আমার কাছে কি চায়? অফিসেও রাঘব মাঝে মাঝেই ওই মহিলার কথা ভাবতে লাগলো। কে এই মহিলা? কেন আমার কাছে সাহায্য চাইছিল? আমি তো তাকে চিনিও না। রাঘব একদিনও ঘুমাতে পারত না, এর এফেক্ট ওর কাজেও পড়ছিল। রাঘব, এটা কি? তোমার আজকাল কাজে একদম মন নেই, এইভাবে রিপোর্ট বানায় কেউ? হ্যাঁ, তুমি একজন সিনিয়র এক্সিকিউটিভ, নিজের কাজে মন দাও। সরি স্যার,
লাঞ্চ ব্রেকে রাঘবের ফ্রেন্ড তার কাছে এলো। কি হয়েছে কি রাঘব? বস এত চেঁচাচ্ছিল কেন? কি জানি ভাই, একে তো রাতে ঘুম নেই, তার উপরে বসের খিটখিট। আশ্চর্য কথা, রাতে ঘুম নেই কেন? কেন, রাতে কি কোনো প্রবলেম হয়? তোমার সঙ্গে তো কোনো রুমমেট ফেটও নেই। কি বলি ভাই, আমার কি অবস্থা হচ্ছে একবার তো আমিই জানি। রাঘব তার বন্ধুকে তার সাথে হওয়া সমস্ত ঘটনা খুলে বলল। আমার তো মনে হয় ওই ফ্ল্যাটে কোনো ভূতনি আছে। কি বলছো ভাই, তুমি ভূতনি টুতনি এসব মানো নাকি? দেখো ভাই, আমি জানি তুমি মানো না, কিন্তু আমি মানি। একটু সাবধানে থেকো, এই কথাই বলবো, বি কেয়ারফুল। আজ রাঘব বাড়ি গিয়ে তার বন্ধুর কথাগুলো ভাবতে লাগলো। ভিকি পারেও বটে, আজকালকার দুনিয়ায় ভূত প্রেত হয় নাকি? যাক, আজকে একটা রাতে টেনে ঘুম দেব। রাঘব রোজকার মতো খেয়ে তার নিজের ঘরে শুতে গেল। রাঘব, রাঘব আমায় সাহায্য করো, হেল্প মি, প্লিজ হেল্প মি। রাঘব, রাঘব আমায় সাহায্য করো, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ। হঠাৎ রাঘবের মনে হলো যেন কেউ তার পা ধরে টানছে। কে? সে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে এদিক ওদিক দেখতে থাকলো, কিন্তু কোথাও কেউ ছিল না। তারপর সারা রাত রাঘব ঘুমাতে পারল না, আর পরের দিন সে অফিসে কল করে ছুটি নিয়ে নিল। হ্যালো নেহা, আই এম সিরিয়াসলি ভেরি ইল। মনে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব, জানো তো। সো প্লিজ ইনফর্ম মাই বস, আই ওয়ন্ট বি কামিং টুডে। সারাদিন রেস্ট নিয়েও রাঘবের মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ওহ, যদি একটু লেবুর জল পাওয়া যেত খুব ভালো হতো। ওইদিকে তো আমার ফ্রিজেতেও লেবু নেই। দেখি ওই পাশের বাড়ির আন্টির কাছে গিয়ে একটা লেবু পাই, যদি খুব ভালো হয়। রাঘব তার পাশের ফ্ল্যাটের বেল বাজালো। হ্যাঁ, হ্যালো আন্টি। হ্যালো বাবু। আপনার কাছে কি লেবু আছে? আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, কেন থাকবে না, কাম ইন কাম ইন, আই উইল গেট ইউ সাম। আন্টি কিচেন থেকে লেবুর জল করে আনলেন আর রাঘবের পাশে এসে বসলেন। তারপর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুনেতে আন্টি। তা কোনো সমস্যা নেই তো তোমার ওই ফ্ল্যাটে? না না আন্টি, কিন্তু আপনি এটা বললেন কেন? তা তুমি তো নিশ্চয়ই জানো যে তোমার আগে যে ফ্যামিলি ওই ফ্ল্যাটে থাকতো তাদের কি হয়েছিল? না আন্টি, আই ডোন্ট নো। কি হয়েছিল? ওরা সদ্য বিবাহিত ছিল, রমেশ আর মধু। দুজনের লাভ ম্যারেজ করেছিল। মধু খুব সুন্দর ছিল, আর এই জন্য রমেশ খুব ইনসিকিউর থাকতো। কেমন লাগছে আমায়? এত সাজার কি আছে? অন্য কাউকে ফাঁসাবে নাকি? তুমিও পারো, পুরো মুডটা খারাপ করে দিলে আমার। মধু রমেশের জন্য সাজতো, আর রমেশ মধুকে সারাক্ষণ শুধু সন্দেহই করত। প্রায় রমেশ ব্যালকনি থেকে মধুকে ওয়াচ করত, সে কার সাথে দেখা করছে, কার সাথে কথা বলছে। ওই ছেলেটার সাথে তোমার কি দরকার? আরে আরে ও তো চাঁদা নিতে এসেছিল হোলির। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে জানি কিসের চাঁদা নিতে এসেছিল। তুমি শুধু শুধু অশান্তি করো না। এরকম ছোট ছোট বিষয় দুজনের ঝগড়া বেঁধে যেত, আর রমেশ মধুকে মারতো। হেল্প মি, সামওয়ান প্লিজ হেল্প মি। কয়েক মাস পরে রমেশ আর মধুর ঝগড়া আরো বেড়ে গেল, আর রমেশ রোজ বেল্ট দিয়ে মধুকে মারতো। মধু শুধু হেল্প চাইতো। হেল্প, প্লিজ কেউ হেল্প করো, প্লিজ প্লিজ কেউ সাহায্য করো আমায়, প্লিজ। একদিন রমেশ মধুকে মারছিল। প্লিজ প্লিজ হেল্প মি। মধু সেখান থেকে পালালো আর কিচেনে চলে গেল, আর একটা চাকু তুলে নিল। আমি নিজেকে শেষ করে দেব। জানা আছে আমার, নিজেকে শেষ করবে। তোকে আর শিক্ষা দেবই। হেল্প মি প্লিজ, সামওয়ান প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প। মধুকে মরতে দেখে রমেশ সেখান থেকে পালিয়ে গেল। আমি যখন সেখানে পৌঁছালাম তখন মধু মারা গেছে। পুলিশ অনুসন্ধান শুরু করলো, আর ফ্ল্যাটটা কিছুদিনের জন্য বন্ধ করে দিল। এরপর ফ্ল্যাটের রিনোভেশন শুরু হয়।
ওয়ার্কার্সটা বলেছিল ওখানে একটা মাথা কাটা ভূত নিয়ে আছে, আর তারপরেই তুমি ওখানে থাকতে এলে, তাই তোমায় জিজ্ঞেস করলাম। আন্টি, তার মানে ওই ফ্ল্যাটে মধুর আত্মা এখনো আছে? ও রোজ কাঁদে, সাহায্য চায়। ওই ওই সেই মুন্ডহীন ভূতনি। কি? আমি জানি না আমি কি করব। আমি কয়েক মাস ধরে হয়রান হয়ে গেছি। তোমার উচিত ওই ফ্ল্যাট খুব তাড়াতাড়ি খালি করে দেওয়া। ইয়েস, ইউ আর রাইট আন্টি। রাঘব তখনই ওই ফ্ল্যাটে গেল আর তার সমস্ত জিনিস বের করে নিল। আমি আমার কলিগের রুমে শিফট করে যাচ্ছি। আপনি এই চাবিটা এজেন্টকে একটু প্লিজ দিয়ে দেবেন। ওকে ওকে, টেক কেয়ার বেটা। হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ। রাঘবের এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আজও সে যখন ওই ফ্ল্যাটের কথা ভাবে তখন সে ঘাবড়ে যায়।